আমি আবার চলে এসেছি পার্ট নাম্বার 40 নিয়ে, যেখানে আমরা ডাব্লিউবি, এসএসসি, এসএলএসটি কম্পিউটার সায়েন্স এন্ড কম্পিউটার অ্যাপ্লিকেশনের প্রিভিয়াস ইয়ার ইম্পর্টেন্ট কোশ্চেনগুলোকে সলিউশন করছিলাম। যারা এখনো আগের পার্টগুলো দেখোনি, আমি এই ভিডিওর আই বাটনে তোমাদের প্লেলিস্টের লিঙ্ক প্রোভাইড করে দেবো। তোমরা সিকোয়েন্সিয়ালি দেখলে তোমাদের আইডিয়া কিন্তু খুব ভিভিডলি ক্লিয়ার হয়ে যাবে। ভিডিও শুরু করার আগে একটা কথা বলবো, এই ভিডিওতে যে 17টি প্রশ্ন আমি নিয়েছি, সেই প্রশ্নগুলো 2023 সাল মাদ্রাসা কম্পিউটার অ্যাপ্লিকেশনের পেপার থেকে নেওয়া হয়েছে। তো চলো সময় নষ্ট না করে প্রথম প্রশ্নটা কি বলেছে দেখা যাক। প্রথম প্রশ্ন বলছে হুইচ কিওয়ার্ড ইজ ইউজ টু ডিফাইন আ ক্লাস ইন সি প্লাস প্লাস। প্রচন্ড ইজি প্রশ্ন। কোন কিওয়ার্ড দিয়ে আমি একটা ক্লাসকে ডিফাইন করতে পারি সি প্লাস প্লাসে? সেটা হবে এ, আমাদের ক্লাসই হয়ে যাবে। এবং একটা কথা মাথায় রাখবে, ক্লাস যখন শেষ করি তখন কিন্তু আমরা একটা সেমিকোলন দিই, সেই হিসাবে ক্লাস শেষ হয়। ক্লাস শুরু হলো, ক্লাস শেষ হলো, তার সাথে একটা সেমিকোলন কিন্তু প্রোভাইড করি। এটাও একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট এখানে ডিসকাস করে দিলাম। তাহলে অ্যান্সার হয়ে যাবে এ, ক্লাস কিওয়ার্ড দিয়ে আমরা কিন্তু একটা সি প্লাস প্লাসের ক্লাসকে ডিফাইন করতে পারি। পরের প্রশ্ন আমাদের ডেটাবেস থেকে দিয়েছে, হোয়াট ইজ আ প্রাইমারি কি ইন রিলেশনাল ডেটাবেস। প্রশ্নটা প্রাইমারি কি দিয়ে দিয়েছে, যে একটা প্রাইমারি কি রিলেশনাল ডেটাবেস সে কি, এটাই আমাদের বলতে বলেছে। তো সেই সূত্রে গেলে ডেটাবেসে প্রাইমারি কি দিয়ে আমরা একটা টাপেল বা একটা রেকর্ডকে আমরা ইউনিকলি আইডেন্টিফাই করতে পারি। এরকম গল্প আমাদের কোথায় রয়েছে? সিতে রয়েছে। আ ইউনিক আইডেন্টিফায়ার ফর আ রেকর্ড ইন আ টেবিল। এই হচ্ছে বেসিক আইডিয়া। প্রশ্ন প্রাইমারি কি দিয়ে এসেছিল, এবার আমাদের সুপার কি, ক্যান্ডিডেট কি, অল্টারনেট কি, এই সব থেকেও কিন্তু প্রশ্ন আমরা এক্সপেক্ট করতেই পারি। পরের প্রশ্ন বলছে which type of database model represent data as a entity and relationship between them। কোন database মডেলে এন্টিটি রিলেশনশিপের কিন্তু আমাদের গল্প বলা থাকে, সেটা কিন্তু আমাদের এন্টিটি রিলেশনশিপ বা ইআর মডেল বা ইআর ডায়াগ্রাম দিয়ে কিন্তু আমরা দুটো এন্টিটি মানে টেবিলস এর কথা বলে যাদের মধ্যে কি সম্পর্ক সেটাকে বলে এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রাম বা মডেল দিয়ে কিন্তু আমরা বুঝতে পারি। পরের প্রশ্ন বলছে হোয়াট ইজ দ্য পারপোজ অফ নর্মালাইজেশন ইন ডেটাবেস ডিজাইন। নর্মালাইজেশন কেন করতে হয় ডেটাবেসকে ডিজাইন করার সময়? আমরা রিডান্ডেন্সিটাকে আমরা রিমুভ করতে পারি, এফিসিয়েন্সি বাড়াতে পারি। এরকম অপশন কোথায় রয়েছে? আমাদের এ তে রয়েছে, টু রিমুভ রিডান্ডেন্সি অ্যান্ড ইমপ্রুভ এফিসিয়েন্সি। বাকিগুলো রয়েছে অ্যাড রিডান্ডেন্সি, তো নিশ্চয়ই রিডান্ডেন্ট জিনিস তো রাখবো না। নর্মালাইজেশনের মধ্যে অ্যানামালিস থেকেও প্রশ্ন নিতে পারে। তিনটে খুব বেস্ট অ্যানামালিস রয়েছে, ইনসার্ট, ডিলিট এবং আপডেট অ্যানামালিস, এবং এটাকে নর্মালাইজ করার জন্য অনেকগুলো টেকনিক্স আছে, যেটা 1NF, 2NF, 3NF এবং BCNF। আমাদের প্রশ্ন কিন্তু আমাদের 4NF, 5NF থেকেও দিয়েছে 2023 সাল। সেরকম ধরনের প্রশ্ন আমরা আগে নিয়ে আসবো, চিন্তার বিষয় নেই। তো আমাদের মোটামুটি 5টা নর্মাল ফর্মই খুব ভালো করে জানতে হবে। এগুলোর ভিডিও অলরেডি কিন্তু আমার ডেটাবেস প্লেলিস্টে রয়েছে, যেটা তোমরা ভিজিট করতে পারো। এ থেকে জেড আমাদের অনেক প্রশ্ন এরকম 2016 সালেও আমরা দেখেছি, যেগুলো আগে অলরেডি পার্ট বেরিয়ে গেছে, যেখানে আমরা অ্যাট্রিবিউট ক্লোজার করে আমরা ক্যান্ডিডেট কি এবং সুপার কি ফাইন্ড আউট করেছিলাম। এরকম ধরনের প্রশ্ন দিয়েছে। কোন নর্মাল ফর্ম সেটাও জিজ্ঞেস করেছে। তো এরকম ধরনের প্রশ্নগুলো করতে গেলে কিন্তু আমার ডেটাবেস প্লেলিস্ট ভিজিট করতে হবে। ওখানে এ থেকে জেড আমি এই কনসেপ্টগুলো কিন্তু রিপ আপ করিয়ে দিয়েছি। পরের প্রশ্ন বলছে which language is used to query a database। কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের দ্বারাই আমরা ডেটাবেসের কোয়ারি লিখতে পারবো? অবভিয়াসলি এসকিউএল স্ট্রাকচার কোয়ারি ল্যাঙ্গুয়েজ হবে। খুবই ইজি প্রশ্ন এখান থেকে দিয়েছে। পরের প্রশ্ন বলছে which network topology connect each node to a central hub। সেন্ট্রাল হাব রয়েছে, সেখান থেকে সব নোডগুলো এরকম ভাবে কানেক্ট করা আছে। এটা কোন টোপোলজি থেকে কিন্তু এই গল্পটা হচ্ছে? এটা বলা হয় স্টার টোপোলজি। কিন্তু এটার সাহায্যে, এই টোপোলজিটাকে বলা হয় স্টার টোপোলজির সাহায্যে আমরা সেন্ট্রাল হাবের সঙ্গে সব নোডগুলোকে কানেক্ট করতে পারি। স্টার আর্কিটেকচার হচ্ছে, এটাকে বলা হয় স্টার টোপোলজি বলতে পারি। পরের প্রশ্ন বলছে হুইচ লেয়ার অফ ওএসআই মডেল ইজ রেসপন্সিবল ফর ডেটা রাউটিং অ্যান্ড ফরওয়ার্ডিং। রাউটিং ফরওয়ার্ডিং এর জন্যই কিন্তু আমাদের নেটওয়ার্ক লেয়ার, যেখানে রাউটার্স ব্যবহার করা হয়, দিয়ে এই কাজগুলো করা হয়। আরেকটা কথা এখান থেকে বলবো, ওএসআই এর প্রত্যেকটি লেয়ারের যে ওয়ার্কিং গুলো কিন্তু আমাদের খুব ভালো করে জানতে হবে। প্রত্যেকটি লেয়ার কি কি কাজ করছে, কারণ প্রশ্ন কিন্তু এরকমই আসবে। কোন লেয়ার এই কাজটা করে, কোন লেয়ার এনক্রিপশন করে, প্রেজেন্টেশন লেয়ার, কোন লেয়ার সেশন বা ডায়লগ মেনটেন করে, সেশন লেয়ার। এরকম ধরনের প্রশ্ন কিন্তু আমাদের আসবে। প্রত্যেকটি লেয়ারের ওয়ার্কিং প্রিন্সিপাল খুব ভালো করে দেখতে হবে। আমার নেটওয়ার্ক প্লেলিস্টের মধ্যে, নেটওয়ার্কিং কম্পিউটার নেটওয়ার্ক প্লেলিস্টের মধ্যে আমাদের ওয়েবসাইট একটা ভিডিও রয়েছে, মোটামুটি 58 মিনিটসের ভিডিও, যেখানে আমি প্রত্যেকটি লেয়ারের ওয়ার্কিং প্রিন্সিপাল গুলো ডিসকাস করেছি। এইটুকু এখান থেকে বলবো, যেহেতু পরীক্ষা একদম সামনে চলে এসছে, তো এইগুলো যদি ভালো করে দেখি, আমাদের কিন্তু এইরকম ধরনের প্রশ্ন কম্পিউটার সায়েন্স এবং অ্যাপ্লিকেশন দুটো জায়গায় কিন্তু আমাদের আসতে পারে। তো সেই সূত্রে এই কনসেপ্টগুলোকে ভালো করে আমাদের ক্লিয়ার করে এখান থেকে খুবই দরকার। পরের প্রশ্ন কি বলছে, হোয়াট ইজ দ্য পারপোজ অফ ডোমেন নেম সিস্টেম। ডিএনএস এর কাজ কি? আলটিমেটলি ডোমেন নেম থেকে আইপি অ্যাড্রেস। আমরা যে www.google.com বা youtube.com লিখছি, ইন্টারনেটে youtube.com কিছু চেনে না। ইউটিউবের একটা নির্দিষ্ট আইপি অ্যাড্রেস, যেটা আমাদের ডিএনএস সার্ভার এই ম্যাপিংটা করে রাখে। ডোমেন নেমের সঙ্গে তার আইপি অ্যাড্রেসের ম্যাপিংটা করে রাখে কে? আমাদের এই কনসেপ্টটাকে বলা হয়
ডোমেন নেম সিস্টেম বলা হয়, সার্ভারের মধ্যে ম্যাপিং থাকে, তাহলে অ্যান্সার কি হয়ে যাবে? টু কনভার্ট ডোমেন নেম টু ইটস আইপি অ্যাড্রেস। পরের প্রশ্ন কি বলছে? উইচ প্রোটোকল ইউজ ফর ট্রান্সফারিং ওয়েব পেজ ফ্রম আ ওয়েব সার্ভার অ্যান্ড টু আ ওয়েব ব্রাউজার? কোন প্রোটোকলের সাহায্যে ওয়েব পেজগুলো আমরা ওয়েব সার্ভারের থেকে আমরা ওয়েব ব্রাউজারে আসছে বা ওয়েব ব্রাউজার থেকে ওয়েব সার্ভারে যাচ্ছে, এটাও বলতে পারো। আমাদের একটাই প্রোটোকল আছে, এটাকে বলা হয় HTTP হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। এই প্রোটোকল থেকেও কিন্তু আমাদের যতগুলো প্রোটোকল এখানে লেখা রয়েছে অপশনে, সবগুলো ভালো করে জানতে হবে। FTP ফাইল ট্রান্সফার, SMTP হচ্ছে ইমেলের জন্য আমরা যখন ইমেল সার্ভার টু সার্ভার যখন পাঠাতে হয়, যেরকম হচ্ছে জিমেল থেকে আমরা যাচ্ছি হচ্ছে ইয়াহুতে, এরকম ধরনের যখন সার্ভার টু সার্ভার কমিউনিকেশন করতে গেলে আমাদের কিন্তু SMTP সিম্পল মেল ট্রান্সফার প্রোটোকল, টেলনেট মানে রিমোট লগ ইনের জন্য, এই প্রত্যেকটি প্রোটোকলের আইডিয়া ভালো করে থাকতে হবে। এই প্রত্যেকটা থেকেই প্রশ্ন কিন্তু দেওয়ার অপশন কিন্তু রয়েছে আমাদের। পরের প্রশ্ন কি বলছে? হুইচ কম্পোনেন্ট অফ কম্পিউটার সিস্টেম ইজ রেসপন্সিবল ফর টেম্পোরারি স্টোরিং ডেটা অ্যান্ড ইনস্ট্রাকশন ফর প্রসেসিং? কোন কম্পিউটার সিস্টেম কম্পোনেন্ট আমরা ডেটা এবং ইনস্ট্রাকশন টেম্পোরারি স্টোর করি প্রসেসিং করানোর জন্য? সেটা হচ্ছে আমাদের র্যাম কিন্তু হয়ে যাবে। র্যাম হচ্ছে সেই মেমোরি, প্রাইমারি মেমোরি, যেখানে আমরা ইনস্ট্রাকশন এবং ডেটা স্টোর করি, যেটা পরবর্তীকালে সিপিইউর কাছে যায়, যেটা প্রসেসিং হয়। তারপরের প্রশ্ন বলছে হোয়াট ইজ দ্য প্রাইমারি ফাংশন অফ অপারেটিং সিস্টেম কার্নাল? কার্নালের মেন প্রাইমারি ফাংশন কি? আমাদের মেমোরি এবং সিপিইউ রিসোর্স গুলোকে ম্যানেজ করে, যত রকম সিপিইউ রিসোর্স রয়েছে, যত রকম আমাদের ইনপুট আউটপুট ইউনিট, সবগুলোকেই কিন্তু ম্যানেজ করার দায়িত্ব কার? আমাদের কিন্তু কার্নালে। অ্যান্সার কি হয়ে যাবে? সি, ম্যানেজিং মেমোরি এবং সিপিইউ রিসোর্সেস। বাকিগুলো দেখো ম্যানেজিং ইউজার ইন্টারফেস, তো জিইউআই পার্টে চলে গেল। হ্যান্ডলিং ডিভাইস ড্রাইভার, এটাও কিন্তু আমাদের কার্নাল কিন্তু করে না। এক্সিকিউটিং অ্যাপ্লিকেশন প্রোগ্রাম, এটাও কিন্তু আমাদের আলটিমেটলি এটা অ্যাপ্লিকেশন পার্টেই কিন্তু ওয়েস্ট করে দেয়, এটা কিন্তু কার্নাল ম্যানেজ করে না। কার্নালের মেন ম্যানেজ কি? আমাদের সিপিইউ রিসোর্স এবং মেমোরিগুলোকে, আরো যেগুলো আইও ডিভাইসগুলোকে ম্যানেজ করার দায়িত্ব কিন্তু কার্নালের কাছে চলে যায়। তাহলে আমি ইনডেপথ এক্সপ্লেনেশন লিখে রেখেছি, তোমরা চাইলে এখানে দেখতে পারো। হুইচ টাইপ অফ সফটওয়্যার ইজ ডিজাইন টু পারফর্ম আ স্পেসিফিক টাস্ক অর সেট অফ টাস্ক ফর এন্ড ইউজার? একটা নির্দিষ্ট কাজের জন্য কোন সফটওয়্যার আমাদের এন্ড ইউজারকে সেই ফ্লেভারটা দিচ্ছে এবং আমার সেট অফ টাস্ক কিন্তু এক্সিকিউট করতে পারে। যখনই আমাদের একটা কথা ভাববে, এন্ড ইউজারের গল্প যখন বলা হবে, আর যেই সফটওয়্যারের কথা বলে সেটাকে বলে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। আমরা আলটিমেটলি এই ইউটিউবের দ্বারা আমরা ভিডিও দেখছি, গুগল পে দ্বারা পেমেন্ট করছি, সুইগির দ্বারা খাবার অর্ডার করছি, এগুলো সবই কিন্তু অ্যাপ্লিকেশন সফটওয়্যার, যেটা আমরা স্পেসিফিক কোনো কাজের জন্য আমরা ব্যবহার করছি। অ্যান্সার হয়ে যাবে এ, কিন্তু অ্যাপ্লিকেশন সফটওয়্যার এখানে হয়ে যাবে। হোয়াট ইজ দ্য পারপোজ অফ ইনপুট ডিভাইস ইন আ কম্পিউটার সিস্টেম? ইনপুট ডিভাইসের কাজ কি? খুব ইজি প্রশ্ন। ইউজার থেকে ইনপুট কমান্ড ডেটা নেওয়ার জন্য। অ্যান্সার হবে সি, টু অ্যালাউড ইউজার টু ইনপুট ডেটা অ্যান্ড কমান্ড। বাকিগুলো দেখতে পারো পার্মানেন্টলি স্টোরের জন্য না, আউটপুটের জন্য তো একদমই না। অ্যারিথমেটিক লজিক্যাল অপারেশন কিন্তু আমাদের এএলইউ করে। তো অবভিয়াসলি একদম অ্যান্সার খুব স্ট্রিক্টলি হয়ে যাচ্ছে হচ্ছে ইনপুট ইউজার থেকে নিয়ে ডেটা এবং কমান্ড ইনপুট নেওয়ার জন্য ইনপুট ডিভাইস কিন্তু আমাদের রয়েছে বলতে পারো। পরের প্রশ্ন চলে এসছে আমাদের নাম্বার সিস্টেম থেকে। বলেছে সাবট্রাকশনের কথা বলেছে দুটো বাইনারি নাম্বারের মধ্যে, যেটা ওখানে 1111 থেকে এটাকে সাবট্রাক্ট করতে হবে। এটাকে যখন তোমরা ডেসিমালে কনভার্ট করবে, জন্য পয়েন্ট নেই, খুব সোজা সোজা জিনিস। 8 আর 2 10 হয়ে গেলে, এটা 4টে 1 মানে 15, তাহলে 15 - 10 করলে 5 হবে। 5 মানে হচ্ছে 0101, যেহেতু আমাদের অবভিয়াসলি ডেসিমালে দিতে হবে। আমরা অত গল্প যাবো না, টুস কমপ্লিমেন্ট করো, এই করো, ওসব জায়গায় যাবোই না। আমরা সিম্পল কিন্তু দেখে নেবো যে আমরা ডেসিমালে যদি করতে পারি ইজিলি আমরা ওখানেই কিন্তু করবো। আলটিমেটলি অ্যান্সার কি হয়ে যাবে? 5 কোথায় দেওয়া রয়েছে দেখো, বি তে কিন্তু অ্যান্সার, যেটা কিন্তু আলটিমেট কারেক্ট অ্যান্সার এখানে হয়ে যাবে। যতটা ইজিলি করা যেতে পারে আমরা ইজি যাবো, অত কমপ্লেক্স টেকনিকে যাব না। আমরা যতটা চেষ্টা করবো নাম্বার সিস্টেমের পার্টে কিন্তু আমরা শর্টকাট ট্রিক ব্যবহার করবো, যেটা শর্টকাটলি আমরা তাড়াতাড়ি কিন্তু জিনিসগুলোকে নামাতে পারবো। তারপরের প্রশ্ন বলছে হুইচ কোড ইজ কমনলি ইউজ ফর রিপ্রেজেন্টিং ডেসিমাল ডিজিট ইন বাইনারি এনকোডেড ফর্ম? যখন বাইনারি এনকোডেড ফর্ম দিয়ে দিয়েছে, ডেসিমাল ডিজিটকে আমরা বাইনারি এনকোডেড ফর্মে, এটা কোন টেকনিকটাকে বলা হয়? সিম্পল প্রশ্ন। এখানেই বলেছে এই কোডটা কমনলি আমরা ব্যবহার করি বলতে বলেছে, তো বি, সি বলে দিয়েছে, আর এখানে লাস্টে ডি হয়ে যাবে, যেটাকে বলা হয় বাইনারি কোডেড ডেসিমাল। অ্যান্সার হয়ে যাবে সি, পিসিডি ফরম্যাটে কিন্তু আমরা ডেসিমাল ডিজিটটাকে আমরা রিপ্রেজেন্ট করি। পরের প্রশ্ন বলছে হোয়াট ইজ দ্য পারপোজ অফ ইউজিং টুস কমপ্লিমেন্ট টু রিপ্রেজেন্ট নেগেটিভ নাম্বার ইন বাইনারি অ্যারিথমেটিক? টুস কমপ্লিমেন্ট যে আমাদের নেগেটিভ নাম্বার রিপ্রেজেন্ট করে, তার পারপাসটা কি? যাতে আমরা অ্যাডিশন এবং সাবট্রাকশন অপারেশনগুলো সিম্পলিফাই করি। সাবট্রাকশন নর্মালি এএলইউ করতে পারে না, আমাদের সবকিছু কিন্তু অ্যাডিশন, আমাদের অ্যাডার রয়েছে। তো সেই সূত্রে হলে অ্যাডারটা সাবট্রাকশনটা হয় কি করে? টুস কমপ্লিমেন্টে রিপ্রেজেন্ট করে কিন্তু হয়। কিন্তু অ্যান্সার কি হয়ে যাবে? এ, টু সিম্পলিফাই অ্যাডিশন এন্ড সাবট্রাকশন অপারেশন। এই হচ্ছে বেসিক আইডিয়া। লাস্ট প্রশ্ন চলে আসলাম, কি বলছে হুইচ অ্যারিথমেটিক অপারেশন ইজ ইউজ টু পারফর্ম মাল্টিপ্লিকেশন ইন বাইনারি? এই প্রশ্নটা একটু ট্রিক বেসড প্রশ্ন, কনসেপচুয়াল ভালো প্রশ্ন দিয়েছে, যে বাইনারি মাল্টিপ্লিকেশনের যে কাজটা, যে কোন অ্যারিথমেটিক অপারেশন করতে পারে। দেখো এটার বেসিক তোমরা ভাববে যে আমরা রিপিটেটিভ
অ্যাডিশন করে কিন্তু আমরা করতে পারি। আমি যদি সিম্পল বললাম 5কে 2 দিয়ে গুণ করতে, তাহলে আমরা করতে পারি 5কে 2 বার যোগ করলেও কিন্তু আমরা 10 অপারেশন অ্যান্সার পেয়ে যাব। কিন্তু গল্পটা যেটা নর্মাল ওয়েতে আমরা করি, এটা কিন্তু আমরা ডিজিটালের রেজিস্টারে পড়াশোনা করে এসেছি। আমাদের যখন আমরা সিকোয়েন্সিয়াল সার্কিট পড়লাম, আমরা যখন রেজিস্টার তৈরি করলাম, রেজিস্টারে কিন্তু একটা কাজ রয়েছে যে আমরা শিফট অপারেশনের দ্বারাই কিন্তু আমরা এই মাল্টিপ্লিকেশন গুলো করতে পারি, যেটা আমরা ইউনিভার্সাল শিফট রেজিস্টার দেখেছি। যত রকম 3 ধরনের রেজিস্টার রয়েছে, শিফটিং রেজিস্টার। তো রেজিস্টার গুলো কিন্তু আমাদের যে মাল্টিপ্লিকেশন অপারেশন কিন্তু শিফটিং অপারেশনের দ্বারাই করে, যেখানে মাল্টিপ্লাই যখন আমরা মাল্টিপ্লিকেশন করি, আমরা লেফট শিফট অপারেশন আমরা মাল্টিপ্লিকেশন বাই 2 আমাদের বলা হয়, আর রাইট শিফট অপারেশন যেটা ডিভাইড বাই 2 বলা হয়। তাহলে আমাদের এইটুকু মাথায় রাখবে যে শিফটিং অপারেশনের দ্বারাই কিন্তু আমরা এই মাল্টিপ্লিকেশনের বাইনারি অপারেশনগুলো পারফর্ম করি। অ্যান্সার হয়ে যাবে সি, কিন্তু শিফট অপারেশন। কোনোভাবেই ভাববে না কিন্তু এটা আমাদের অ্যাডিশন দিয়ে কিন্তু করা যাবে না, এটা কিন্তু শিফটিং দিয়েই করতে হয়। এটা কিন্তু মুখস্থর মধ্যে রাখবে যে মাল্টিপ্লিকেশন যখনই বাইনারিতে পারফর্ম করি, আমরা শিফট যে অপারেশনটা দিয়ে কিন্তু এই কাজটা করি। এখানে গিয়ে আমাদের সেই 17 খানা প্রশ্ন এখানে শেষ হলো। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দাও, বন্ধু বান্ধবকে শেয়ার করো যারা এই পরীক্ষায় বসতে ইচ্ছুক। আর হ্যাঁ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। এর পরের পাঠেও কিন্তু আমাদের যে রিমেনিং প্রশ্নগুলো রয়েছে মাদ্রাসা 2023-এ, সেই প্রশ্নগুলো নিয়ে একটা ভিডিও আমি নিশ্চয়ই নিয়ে আসবো। এই ভিডিও নোটসটা তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, যার লিঙ্ক কিন্তু এই ভিডিও ডিসক্রিপশনে প্রোভাইড করা রয়েছে। যদি কোনো ডাউটস থাকে আমাকে কমেন্ট সেকশনে জানাতে নিশ্চয়ই ভুলো না। সবাই ভালো থেকো, আবার আমরা পরের পাঠে দেখা হচ্ছে।